আমাদের আজকের কাহিনীর মূল নায়ক একজন অক্সফোর্ড গ্র্যাজুয়েট, যিনি শখের বশে প্রত্নতত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করতেন। এছাড়া লেখালেখি করাও ছিল তার পছন্দনীয় বিষয়। 1866 সাল থেকে মাঝে মাঝেই মিশর ভ্রমণে যেতেন তিনি। নায়কের নামই তো বলতে ভুলে গিয়েছিলাম। তার নাম থমাস ডগলাস মারে। 1890 সালের কথা। দুজন সহকর্মীকে নিয়ে মিশরে গিয়েছিলেন মারে। সেইবার স্থানীয় এক লোকের সাথে দেখা হয় তাদের। লোকটি তাদেরকে চমৎকার নকশা করা একটি মমির বাক্সের সন্ধান দেয়। বলা হয় যে বাক্সটি 1880 সালের কাছাকাছি কোনো এক সময় মাটির তলা থেকে খুঁড়ে পাওয়া গেছে। বাক্সটির গায়ে খোদাই করা হায়ারোগ্লিফ থেকে জানা যায় যে এর ভেতরে থাকা নারী এককালে মিশরীয় দেবতা আমুন-রার মন্দিরে উচ্চ যাজিকা ছিলেন। তিনজনই বাক্সটি পছন্দ করেছিল, কিন্তু কিনতে পারবে কেবলমাত্র একজন। এজন্য ঠিক হলো লটারি করা হবে। যে জিতবে সেই কিনতে পারবে চমৎকার নকশা করা সে মমির বাক্সটি। লটারিতে ভাগ্য মারের প্রতি সুপ্রসন্ন হলো। এরপর আর দেরি না করে সেদিন সন্ধ্যায় বাক্সটি প্যাকেট করে লন্ডনের উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করা হলো। হায়, মারে যদি জানতেন এই সুপ্রসন্ন ভাগ্য আসলে তার জন্য মারাত্মক দুর্ভাগ্য বয়ে আনতে যাচ্ছে, তাহলেও কি তিনি বাক্সটি কিনতেন? কয়েকদিন পরের কথা। বাক্সটি পাঠিয়ে দিলেও মারে তখনও রয়ে গিয়েছিলেন মিশরেই। নীল নদের তীরে নিজের শটগান দিয়ে হাঁস শিকার করছিলেন তিনি, কিন্তু দুর্ঘটনাবশত তার হাতেই শটগানটি বিস্ফোরণ ঘটে যায়। খারাপ আবহাওয়ার জন্য থেবস থেকে কায়রোতে ফিরে আসতে তার লেগে যায় 10 দিন সময়। ততদিনে তার ক্ষতস্থানটিতে গ্যাংগ্রিন হয়ে যাওয়ায় সেই হাতটি কেটে ফেলতে হয়। কিছুদিন পরই কায়রো থেকে লন্ডনের পথে রওনা দেন মারে এবং তার সহকর্মীরা। দুঃখজনকভাবে পথিমধ্যে মারা যান একজন সহকর্মী। ওদিকে মমির বাক্সটি পাঠানোর দায়িত্ব নিয়োজিত 2 জন শ্রমিক 1 বছর মাঝে মারা গিয়েছিল। কথিত আছে তারা নাকি বাক্সটিকে যথাযথ সম্মানের সাথে আনা নেওয়া করেনি। আবার আরেক শ্রমিক বাক্সটি নিয়ে মজা করে কিছু কথা বলেছিল। মৃত্যুর কালো থাবা নেমে এসেছিল তার উপরেও। কিছুদিন পর 34 পোর্টল্যান্ড প্লেসে নিজের বাড়িতে ফিরে এলেন মারে। দেখতে পেলেন মমির বাক্সটি খোলা। সেদিন বাক্সটি দেখে খুব আশ্চর্য হয়েছিলেন তিনি। কেনার সময় উপরের নারীর প্রতিকৃতি যতটা সুন্দর লাগছিল, সেদিন যেন ততটা লাগছিল না, বরং এর মাঝে সেদিন অমঙ্গলের অশুভ ছায়াই যেন খুঁজে পাচ্ছিলেন তিনি। বেশ কিছুদিন পরের কথা। এক সাংবাদিক দেখা করতে এলেন মারের সাথে। মমির বাক্সটি দেখে ভালো লেগে যায় তার, তাই মারের কাছে তিনি অনুমতি চান সেটি কিছুদিন নিজের বাসায় নিয়ে রাখার জন্য। মারে সানন্দে রাজি হয়ে যায়। মমির বাক্সটি বাসা থেকে যাওয়ায় তিনিও যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। কিন্তু এরপরই সে সাংবাদিকের জীবনে একের পর এক দুর্ঘটনা ঘটতে শুরু করলো। তার মা সিঁড়ি থেকে পড়ে মারা যান। যে লোকটির সাথে তার বিয়ে ঠিক হয়েছিল তিনি তা ভেঙে দেন। তার পোষা কুকুরটি পাগল হয়ে যায় এবং তিনিও অসুস্থ হয়ে পড়েন। তিনি সন্দেহ করতে শুরু করলেন যে মমির বাক্সটিই হয়তো তার এত দুর্ভাগ্যের জন্য দায়ী। বাক্সটি তাই আবারও মারের কাছে ফেরত দেন তিনি। মারে বাক্সটি নিজের কাছে বেশি দিন রাখার সাহস করলেন না। তিনি সেটি তার বন্ধু আর্থার এফ হুইলারকে দিয়ে দিলেন। এরপর হুইলারের জীবনেও ঘটতে শুরু করে বিভিন্ন দুঃখজনক ঘটনা। কিছুদিন পরই মারা যান তিনি। মৃত্যুর আগে তিনি চায় যে বাক্সটি বাড়িতে আনার পর থেকেই তিনি রাতে ঠিকমতো ঘুমোতে পারতেন না। যে লোকটি মমির বাক্সটি ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে এসেছিল সে মারা যায় 1 সপ্তাহের মাঝেই। চারদিকে তখন গুজব ছড়াতে শুরু করে যে যে লোকই মমির বাক্সটি ছবি তুলতে বা স্কেচ করতে চেষ্টা করেছে সেই মারা পড়েছে অপঘাতে। এক লোক বাক্সটি ছবি তুলে আগের মতোই ভয়ঙ্কর এক নারীর ছবি দেখতে পায়। সে ছবিটি ব্রিটিশ মিউজিয়ামের মিশরীয় ও অ্যাসিরীয় পুরাকীর্তিসমূহের রক্ষক স্যার অ্যার্নেস্ট ওয়ালিস বাজের হাতে তুলে দিয়ে গুলি করে আত্মহত্যা করে। বাজ আগেই মমির বাক্সটি নিয়ে ঘটে যাওয়া নানা দুর্ঘটনা নিয়ে কাহিনীগুলো শুনেছিলেন। এছাড়া মিউজিয়ামে কাজ করা বিভিন্ন কর্মীও অভিযোগ জানাতে লাগলো যে তারা বাক্সটির ভেতর থেকে হাতুড়ি পেটানো এবং কারো কর্কশ কণ্ঠে ফুঁপিয়ে কান্নার আওয়াজ শুনতে পায়। দুশ্চিন্তায় পড়ে গেলেন বাজ।
তিনি ভাবলেন মমিটির আত্মা হয়তো মিউজিয়ামে তার অবস্থান ও উপস্থাপন নিয়ে সন্তুষ্ট নয়। তাই তিনি জাঁকজমকপূর্ণ ডিসপ্লে কেসে মমির বাক্সটি রাখার অবস্থান করলেন। এরপর সেই অশরীরী শব্দগুলো একেবারেই চলে যায়। অবশ্য পরবর্তী সময়ে রাতের বেলায় কাজ করা বিভিন্ন কর্মী মাঝে মাঝেই টুকটাক ভৌতিক শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছিলেন। মমির বাক্স থেকে নিস্তার পেল দুর্ভাগ্য মারের পিছু ছাড়েনি। নানাবিধ দুর্দশায় জর্জরিত হয়ে 1912 সালে মারা যান তিনি।